বাংলাদেশের প্রেসিডেন্ট কে হতে যাচ্ছে, এই চিন্তা ভাবনা নতুন দিকে মোড় নিয়েছে। এখন নতুন করে ভাবতে হচ্ছে। আমরা সাধারণত স্বাভাবিকভাবে ভেবে এসেছি হয়তো মেজর হাফিজই হয়ে যাবেন পার্মানেন্টলি, অথবা ডক্টর মঈন খান, মির্জা ফখরুলও হতে পারেন। এরকম আমরা অনেক দিন থেকে ভাবছি এদের মধ্যে থেকে কেউ একজন হবেন। কিন্তু সম্প্রতি সেই তালিকা নতুন একজন ঢুকে গেছে খুব শক্তিশালী অবস্থান নিয়ে। কিভাবে ঢুকে গেছে, কেন তিনি শক্তিশালী, এটা নিয়ে তো আলাপ করবই। সাথে সাথে আলাপ করব কাকে প্রেসিডেন্ট করলে তারেক রহমানের বা বিএনপির কী লাভ হবে আর কি ক্ষতি হবে। আপনারা খেয়াল করেছেন সম্প্রতি ডক্টর মাহবুবুল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যদিও তিনি আরও আগেই হওয়ার কথা ছিলেন। কারণ তিনি অত্যন্ত প্রতিযোগিতা জ্ঞানী এবং খুবই দেশ হইতেশী একজন বুদ্ধিজীবী, দেশপ্রেমিকও বটে। এক সময় তিনি অবিভক্ত পাকিস্তানের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন মাহবুবুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ছিলেন 2004 সালে, যখন নাকি আফতাবউদ্দিন আহমেদকে হত্যা করা হয়েছিল। তখন তিনি প্রায় তরুণ, এখন থেকে 23 বছর আগে। তো এই তালিকায় নতুন শক্তিশালী হয়ে তিনি ঢুকে গিয়েছেন। আবার এই তালিকায় শক্তিশালী হিসেবে ঢুকে গেছেন ইউনূস সরকারের সময়ের প্রধান বিচারপতি রিফাত আহমেদ। অক্সফোর্ডে পড়া এই ব্যক্তিত্ব কিন্তু টি.এইচ. খানের সন্তান। বিএনপি পন্থী খুবই শক্তিশালী আইনজীবী ছিলেন। এক সময়ের সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি হিসেবে পরিচিত ছিলেন তিনি। সেই টি.এইচ. খানের ছেলে রিফাত আহমেদ, রিফাত রশিদ সংক্ষেপে, তিনি শক্তিশালী হয়ে ঢুকে গেছেন। নতুন করে অনেকে ওয়াকারুজ্জামানের নাম বলছে এখানে। আরও আছেন সেই আগের মতো মির্জা ফখরুল, ডক্টর মঈন খান, ডক্টর খন্দকার, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান। ডক্টর ইউনূস কোনো দিনই বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন না, এটা নিশ্চিত। ডক্টর ইউনূসকে অপমান করার জন্য এই গোলাম মাওলা রনি, আনিস আলমগীর, আব্দুল তুষার, পান্ডা এবং এই শারমিন চৌধুরী, তারপরে নবনীতা চৌধুরী এবং নাজনীন মুন্নি, এরা ইউনূস প্রেসিডেন্ট হওয়ার জন্য মুখিয়ে আছে। এগুলো বলে বলে ইউনূসের সম্মান নষ্ট করতে চায় আবু আলম, শহীদ খান এবং মাসুদ কামালেরা। যাই হোক, ইউনূস হবে না এটা নিশ্চিত, তিনি ডিনাই করেছেন, এটা আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন। তাহলে এখানে সবার আগে নাম আসবে এখনকার ওয়াকারুজ্জামানের। ওয়াকারুজ্জামানকে যদি সেনাবাহিনী থেকে রিটায়ার্ড করিয়ে বাধ্যতামূলক অবসর দিয়ে প্রেসিডেন্ট বানানো হয় তাহলে কি হবে? তাহলে সেনাবাহিনী তারেক রহমানের নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা থাকবে, আনুগত্য বাড়বে। আর ওয়াকারুজ্জামান তারেক রহমানকে গাইড করবেন, প্রেসিডেন্ট হিসাবে নিজেকে সম্মানিত বোধ করবেন, কারণ তিনি নিজেকে নিরাপদ ভাববেন। রিটায়ার্ডের পর কি হবে এই নিয়ে তার মধ্যে টেনশন রয়েছে। কিন্তু তাকে যদি প্রেসিডেন্ট করা হয়, তিনি যখন নিজেকে নিরাপদ ভাববেন তখন তিনি নিজেও সরকারের নিরাপত্তার কথা মনে রাখবেন। এটি হলো বিএনপির জন্য ভালো হবে। আবার ক্ষতি হবে, তিনি সুপ্পুর মতো শেখ হাসিনার সাথে যোগাযোগ করতে পারেন, রিফাইন আমরিক আনার ব্যাপারে তারেক রহমানকে কনভিন্স করতে পারেন। তারেক রহমানদেরকে কনভিন্স করা যেহেতু সহজ। ফখরুল হলে প্রথম আলোর সহ দুষ্কৃতিকারী ভারতের দালালেরা বাংলাদেশের বিরোধিতা কম করবে। তারেক রহমানের সরকার কম বিরোধিতার সম্মুখীন হবে বামদের থেকে। বামরা তার কাছ থেকে কিছু সুবিধা আদায় করবে, কন্ট্রাক্ট নেবে, ব্যাংকের লোন নেবে মির্জা ফখরুলকে কনভিন্স করে। মির্জা ফখরুলের সমালোচনা কিন্তু করে না বামরা। মির্জা ফখরুলকে বাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান বানায়, জেলার সভাপতি সেক্রেটারি বানায়, তারপরে ক্রিকেট বোর্ডের সভাপতি বানায়। এগুলা কি স্বজনপ্রীতি না? কিন্তু তার বদনাম করে কেউ? মির্জা ফখরুলের একটি সমালোচনা করেছে কোনো পত্রিকায়? করেনি। করে কাকে নিয়ে? মীর শাহে আলমকে নিয়ে। অথচ এই মন্ত্রণালয়ের মেইন মন্ত্রী হলো মির্জা ফখরুল। মির্জা ফখরুলকে কেউ, এই কারণে মির্জা ফখরুল সেভ হবে। আরেক দিক দিয়ে তারেক রহমানের ক্ষতি হবে কি, দলের ভিতর থেকে সে আঘাত করতে পারে। এই লোক বিএনপি করে না, বিএনপির মহাসচিবের চাকরি করে, সোজা হিসাব। এরপরে দেখেন ডক্টর মোশাররফ বিএনপির অবিনীত বিশ্বস্ত লোক। তাকে প্রেসিডেন্ট করলে সবচাইতে উপকারী হবে বিএনপির, কিন্তু সমালোচনা বেড়ে যাবে।
তিনি নামাজি হিসাবে ডান মনে করে অনেকে। তারেক রহমান যখন জেলে 2007 সালের 7ই মার্চ তিনি অ্যারেস্ট হয়েছেন, তখন তারেক রহমানের পক্ষে খালেদা জিয়ার হয়ে এককভাবে লড়াই করেছেন এই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এই ব্যাপারে কোনো যদি কিন্তু নাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের মুক্তির বিষয়ে, ভালো থাকার বিষয়ে সবচাইতে বেশি আলাপ করতেন ডক্টর খন্দকার মোশাররফ। তারেক রহমানের জীবন যে বেঁচে আছে, যে কোনোভাবে হোক লন্ডন যেতে পেরেছেন, এটা ডক্টর মোশাররফের এবং ডক্টর ব্যারিস্টার মওদুদের অবদান। নয়তো তারেক রহমানকে মেরে ফেলতো, এটা নিশ্চিত, এখানে কোনো সন্দেহ নাই। যাই হোক, তারেক রহমান যদি তারেক রহমানকে যখন মেরে ফেলতো তখন তাহলে এখন প্রধানমন্ত্রী কে হতো বলতে পারেন? এখন প্রধানমন্ত্রী হতো নাহিদ, অথবা এখন প্রধানমন্ত্রী হতো আবার আপনার মতিউর রহমান নিজামী। বুঝতে পারছেন? কারণ এত ঘটনা তখন তারেক রহমানকে মেরে ফেললে তখন উত্তাল হয়ে যেত আন্তর্জাতিক অঙ্গনে। হাসিনা এতদিন থাকতে পারতো না। ঠিক আছে, বেশি কঠোর হইলে বেশি আগে বিদায় নিতে হয়। ঠিক আছে, যাই হোক, বেঁচে গেছে তারেক রহমান। এরপরে আপনার রিফাত রশিদ প্রধান বিচারপতি যে ছিল, তাকে সে পরীক্ষিত সাহসী মানুষ, বয়সও পারফেক্ট, শিক্ষা দীক্ষা আন্তর্জাতিক মানের, একজন অক্সফোর্ডে যাদেরকে কি বলে, অক্সফাম বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে ডাবিয়ান, চট্টগ্রামে পড়লে চবিয়ান, রাজশাহীতে পড়লে রাবিয়ান, কিন্তু অক্সফোর্ডে পড়লে অক্সফিয়াম বলে না বা অক্সিয়াম বলে না, বলে অক্সফাম। এবং তাদের সংগঠন আছে সারা পৃথিবীব্যাপী, হাজার হাজার কোটি টাকা তারা ডোনেট করে বন্যা, ঝড় জলোচ্ছ্বাসে। তো যাই হোক, এই রিফাত রশিদকে করা হলে সরকার শক্ত হবে সব দিক দিয়ে। সেরা লোক রিফাত রশিদ, ঠিক আছে, আন্তরিক না হোক কিন্তু সেরা লোক। একদিক দিয়ে তার ফ্যামিলি ডাইনেস্টি খুব ভালো, তার মা 21 পদকপ্রাপ্ত নারী অধ্যাপিকা ঢাকা বিশ্ববিদ্যালয়, তার বাবা বিচারপতি ছিল আপিল বিভাগের, বড় আইনজীবী ছিল, হ্যাঁ, TH খান, 94 বছর বয়সে ইন্তেকাল করেছেন। হ্যাঁ, জাইমা রহমানকে করা যেতে পারে। তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে প্রেসিডেন্ট করলে নিষ্কলঙ্ক একটা আসন হবে এবং তার মেয়ে অভিজ্ঞ হবে। এটা কোনো হাস্যরসের জন্য বলছি না, এটা বাস্তব। থাইল্যান্ডে হয়েছে না, থাকসিন সিনাওয়াত্রার মেয়েকে করছে না, সে বোনকে করছে না। এটা তারেক রহমান ভেবে দেখতে পারেন। আবু আহমেদ অর্থনীতিবিদ, তাকেও করতে পারেন। ওসমান ফারুক শিক্ষামন্ত্রী ছিল না, সেও প্রেসিডেন্ট হবার যোগ্য। তবে সবচাইতে 3টা নাম আমি, যেটা আমার কাছে মনে হয়, রিফাত রশিদ, সাবেক প্রধান বিচারপতি ডক্টর খন্দকার মোশাররফ, জাইমা রহমান। ডক্টর খলিলের নামও অনেকে বলতেছে, তবে জাইমা রহমান, রিফাত রশিদ এবং আপনার ডক্টর মোশাররফ। মির্জা ফখরুলকে আমার কাছে পরামর্শ চাইলে আমি বলবো যে আউট, এক কথায়, কোনো ভাবনা চিন্তা নাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।